আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগের সরকার কখনোই সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি উল্লেখ করে সবাইকে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে এসব বলেন তিনি। ধ্বংস নয়, মানবতার পৃথিবী গড়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। সামাজিক ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিশ্বের ৩৮টি দেশ থেকে আসা অংশগ্রহণকারীদের নিয়ে সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার আয়োজন করে ১৫তম সামাজিক ব্যবসা দিবস। দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ সফল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, অতীতে দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলেও তাকে তা করতে দেয়নি বিগত সরকার। এমনকি ৩-০ পৃথিবী গড়ার যে ধারণা, তা নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করার অনুমোদনও মেলেনি। Wondered when we will have our conference here. This was built for Social Business Day. But you couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. We are always dreaming about having our own university because education is so core in our thinking. Government will not allow us to set up a university. ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মধ্য দিয়ে যেমন সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে, তেমনি এর মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবাকে গ্রামীণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব। তাই ধ্বংস থেকে ফিরে মানবিকতার পৃথিবী গড়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। You should be moving forward. Instead you see things getting backward. You thought you got rid of the wars in the world. And you're hoping that now space has come, human being to live in peace. India, Pakistan gets into war. We had the Ukraine going on. And then Iran, US, of course, Israel, Palestine. বিপর্যয় ও ধ্বংসের পথ নয়, উদ্যোক্তা হয়ে স্বপ্নের পথে হাঁটবার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ সামাজিক জীব, তাই সমাজের প্রতি সবার ব্যক্তি হিসেবে যে দায়বদ্ধতা, সেই ধারণা থেকেই সামাজিক ব্যবসার ধারণাটি প্রবর্তন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, পৃথিবী ধ্বংসের জন্য শুধু নয়, মানবিকতার জন্য উন্মুক্ত করে দিতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, জিরাবো, সাভার। সরকারি দপ্তরগুলোতে দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলন সমর্থন করবে না বিএনপি। অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে নেওয়া হবে কঠিন ব্যবস্থা বলেও জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন রিজভী। এ সময় তিনি আরও বলেন, ১৬ বছরের কঠিন পথ পেরিয়ে এখন সময় এসেছে সুস্থ ধারার রাজনীতি করার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে, এমন প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন। এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে কেন্দ্রে দেরিতে আসা শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানায়, বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে। এ নিয়ে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়েছে। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা বলেছেন, মেয়েটির দুঃসময়ে আমরাও সমব্যথী। চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে যেতে দেরি হওয়ার কারণে পরীক্ষা দিতে পারেননি এক শিক্ষার্থী। পরীক্ষা না দিতে পেরে ওই শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানির ঈদের পর থেকে ফের ঊর্ধ্বমুখী চালের বাজার। গত 3 সপ্তাহে কেজিতে 6 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভরা মৌসুমেও দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা মিল মালিকদের কারসাজির কথা বলছেন। বর্ষার শুরুতেই চড়া সবজির বাজার, মাছের দামেও নাভিশ্বাস ক্রেতাদের। তবে ডিম সহ সব ধরনের মাংসের দাম স্থিতিশীল রয়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক সপ্তাহ ধরেই লাগামহীন চালের বাজার। বড় মৌসুমের ধান সংগ্রহ শেষে নতুন চাল বাজারে আসলে সাধারণত দাম কমে, কিন্তু এবার উল্টো বেড়েছে দাম। মানভেদে সরু চাল কেজি প্রতি 6 থেকে 7 টাকা, মাঝারি ধরনের চাল 3 থেকে 4 টাকা এবং মোটা চাল 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। চালের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। বিক্রেতাদের কাছে প্রশ্ন ছিল, তাহলে কেন বাড়ছে চালের দাম? কোম্পানিরা 1 কেজি চাইলে বাড়ে, ঠিক আছে, 8-9 টাকা বাড়ে, এই জন্য কেজি থেকে 7-8 টাকা বাড়বে। এটি তো মনে করেন পুরা সিন্ডিকেট। আলুর দরে বলতেছে মোকামালারা দাম বাড়াই দিছে, প্রত্যেক চাইলে আবার 4-5 টাকা করে চাল দাম বাড়াই দিছে। বাজারে ধানের অভাব নাই, চাউলের অভাব নাই, শুধুমাত্র সিন্ডিকেটের কারণে চালের দামটা বাড়তেছে। ভরা মৌসুমের 2 সপ্তাহের মধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে সবজির বাজার। বেশিরভাগ সবজির ক্ষেত্রেই কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। প্রোডাকশনটা কম আর কি, সরবরাহটা কমে গেছে, এই কারণে সবজির দামটা একটু বাড়ছে। প্রত্যেকটাতে আর কি 10 টাকা 15 টাকা এরকম করে বাড়ছে আর কি। গত সপ্তাহে কম ছিল, এই সপ্তাহে বেশি মনে হইতেছে। সবজির বাজারে খুবই দাম বেশি, অনেক বেড়ে গেছে হঠাৎ করে। মাছে ভাতে বাঙালির নিত্যদিনের খাদ্য তালিকায় থাকা মাছের দামও বেশ চড়া। 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 2500 টাকা। এছাড়া অন্যান্য মাছের ক্ষেত্রেও কেজিতে 150 থেকে 200 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য হচ্ছে যে অসহনীয় দাম, বিশেষ করে মাছের। আর ইলিশ তো হচ্ছে বলাই যায় না, হাতে দেওয়া যায় না, যেখানে 2400-2500 টাকা করে কেজি, যেটা আমাদের জন্য, যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য মনে হয় ইলিশ একটা হচ্ছে বিলাসিতা। তবে কিছুটা স্বস্তি মিলছে ডিম ও মুরগির দামে। লাল ডিমের দাম 120 টাকা ও সাদা ডিম 110 টাকা ডজন। ব্রয়লার 160 টাকা আর সোনালী মুরগির দাম 300 টাকা কেজি। পাশাপাশি গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আরও 10 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে গত দুদিনের জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে 35 জনকে পুশিন করা হলো। ভোরে বড়লেখা সীমান্ত দিয়ে আরও 10 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। স্থানীয়দের খবরে তাদের আটক করে থানায় হস্তান্তর করে বিজিবি সদস্যরা। পরিচয় শনাক্তের পর তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এর আগে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকমারা ও কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্ত দিয়ে নারী, শিশুসহ 25 জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিএসএফ। অন্তর্বর্তী সরকারের দায় কোনো রাজনৈতিক দলের কাছে নয়, দেশের মানুষ ও জুলাই যোদ্ধাদের কাছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সকালে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণাকে প্রহসন উল্লেখ করে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এই গত 16 বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে 36শে জুলাই, 5ই আগস্ট, তারপরে 8ই আগস্ট আসলো কোত্থেকে? মানে এই বুদ্ধি ডক্টর ইউনূস সাহেবকে কে দিয়েছে? 8ই আগস্ট আসছে কোত্থেকে? আপনারা নিজেরাও 8ই আগস্ট নামে কোনোদিন জানেন? আবার নাম দিয়েছে নতুন বাংলাদেশ। আমাকে বলেন তো, গত 10 মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে? দিবস হবে একটা, ঐতিহাসিক 36শে জুলাই তথা 5ই আগস্ট। আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন, অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন। সেকেন্ড রিপাবলিক, অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না, ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলতেছে।
কোনো একটি দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছেন, তাই তারা সব জায়গায় দখলের পয়তারা করছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভায় তিনি বলেন, এমনভাবে চললে দেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। বলেন, কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষে না থেকে যাতে শক্ত অবস্থানে থাকে, সেজন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রার্থী দুর্বল বা সবল হোক, ৩০০ আসনের প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতা এসে পড়ছি, কাজে তাদের যে আধিপত্য এবং প্রভাব এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যাপক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে। সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে, সেটা ওএমএস বলেন, সেটা টিসিবি বলেন, ভিসিএফ বলেন, অধিকাংশ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দলের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তার মানে এইটা কিন্তু ওই বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। মংলা বন্দরের পশুর নদীর চরে ডুবে গেছে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাই অ্যাশ বোঝায় একটি কার্গো জাহাজ। ভোরে মংলা নদী ও পশুর নদীর ত্রিমোহনা সংলগ্ন চরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি মিজান ১ এর চালক মোহাম্মদ শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে নোঙর করা অবস্থায় ছিল। এমভি কে আলম গুলশান ২ নামের একটি লাইটার কার্গো জাহাজ এমভি মিজান ১ কার্গো জাহাজের উপর উঠিয়ে দিলে কার্গো জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া কার্গো জাহাজটিতে ৯১৪ মেট্রিক টন ফ্লাই অ্যাশ ছিল। কলকাতার ভেন্ডেল এলাকা থেকে এই ফ্লাই অ্যাশ বোঝাই করেছিল মিজান ১ জাহাজটি। নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথে যাত্রা বিরতিকালে মংলা বন্দরে এই দুর্ঘটনা ঘটে। নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন মানুষের দুর্ভোগ লাঘবে একটি ব্রিজ করে দিবেন, কিন্তু সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন যায় প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখেনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ গ্রামের মানুষ। নিত্যদিনের যাতায়াত হচ্ছে বাঁশের সাঁকোতে। এদিকে এলজিইডি বলছে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ লুৎফুর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। বাঁশের এই সাঁকোয় ভরসা ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়া এলাকার টাঙ্গন নদীর দুই পারের মানুষের। প্রতিদিনের নানা প্রয়োজনে এই সাঁকোতেই পারাপার করতে হচ্ছে ১০ গ্রামের প্রায় ২০,০০০ মানুষকে। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে তৈরি এই সাঁকো সারা বছর কাজে আসলেও বর্ষা মৌসুমে অকেজ হয়ে পড়ে। স্থানীয়রা জানায়, বছরের পর বছর জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। তবে ব্রিজটি নির্মাণ হলে নদীর দুই পারের বাসিন্দাদের জীবনমান পাল্টে যাবে। আমার জীবনে চেঙ্গার বেলা থেকে শুনতেছি যে ব্রিজটা হবে 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 করতে করতে আমি বুড়া হয়ে গেলাম, কিন্তু ব্রিজ কবে হবে এক আল্লাহ পাক ছাড়া আর মানুষ বলার মানুষ নাই। যাওয়া আসা খুব অসুবিধা, তার জন্য আমরা সরকারের কাছে মনে হয়েছে ব্রিজ চাইছিলাম। বর্ষার সময় আমি যাইতে পারি না, আশ্বাস দেয় কিন্তু আমাদের ব্রিজ হয় না। জেলার কয়েকটি ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই পালপাড়া ব্রিজের কাজ শুরু করা হবে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্রিজটির ব্যাপারে তথ্য প্রেরণ করছি। প্রকল্পটা জুলাই নাগাদ এক নাকি পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। দ্রুত ব্রিজ নির্মাণ করে জনগণের ভোগান্তি কমাতে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই আশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।